হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিএড লার্নার্স ক্লাব। আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটিতে আমরা WB সেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেটের 2023 সালের পেপার 1 এই পেপার 1টা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এই পেপারের প্রশ্নগুলোও দেখব এবং তার সাথে সাথে আমরা উত্তরগুলো যথাসম্ভব বিস্তারিতভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রথমেই বলে নিই, পেপার 1-এর যে পরীক্ষাটা হয় সেটা 1 ঘন্টা টাইম থাকে এবং পেপারের 1-এর পরীক্ষাটা হয় 100 মার্কসের। এবং এই 100 মার্কসের মধ্যে মোট 50টা কোয়েশ্চেন আপনাদের সলভ করতে হবে। এই 50টা কোয়েশ্চেনের প্রতিটি কোয়েশ্চেনের জন্য থাকবে 2 নাম্বার এবং এই পরীক্ষাতে অর্থাৎ WB সেট পরীক্ষাতে ভুল উত্তরের জন্য কোনো রকম নেগেটিভ মার্কস থাকে না। চলুন দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। আরও একটি তথ্য বলে রাখি যে WB সেট পরীক্ষাটিতে মোট 3টি সেটে পরীক্ষা হয়। এটা হচ্ছে কোয়েশ্চেন বুকলেট সিরিজ এক্স। 3টি কোয়েশ্চেন বুকলেট সিরিজ হয় এক্স, ওয়াই, জেড। কোয়েশ্চেন সবেতে একই থাকে, খালি কোয়েশ্চেন নাম্বার যেগুলো সেগুলো পরিবর্তন করা থাকে এর মধ্যে। চলুন দেখে নেওয়া যায় প্রথম প্রশ্ন কি রয়েছে। এই পরীক্ষাটি একটি অফলাইন অর্থাৎ OMR বেসড পরীক্ষা হয়। দুটো পরীক্ষা দিতে হয়, পেপার 1 আর পেপার 2। পেপার 1 যেটা থাকে সেটা হচ্ছে জেনারেল পেপারের ওপর, আর পেপার 2 যেটি থাকে সেটা সাবজেক্টের ওপর। পেপার 1 থাকে 100 মার্কসে এবং পেপার 2 থাকে 200 মার্কসে। পেপার 2তে আপনাদের 100টা প্রশ্নের উত্তর করতে হয় এবং এই 100টা প্রশ্নের উত্তর অর্থাৎ পেপার 2 এর জন্য মোট সময় পাওয়া যায় 2 ঘন্টা আর পেপার 1 এর জন্য পাওয়া যায় 1 ঘন্টা। দুটি পরীক্ষার মাঝখানে আধ ঘন্টার ব্রেক থাকে। চলুন দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটা। নিম্নলিখিত বিকল্পের মধ্যে অসম্ভাব্যতা নমুনার কৌশল চিহ্নিত করুন বা আইডেন্টিফাই দ্য নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক ফ্রম দ্য ফলোয়িং। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশান ডি, পারপাসিভ স্যাম্পলিং। পারপাসিভ স্যাম্পলিং। নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে, একটি প্রশ্নমালায় বিষয়গুলি নিম্নলিখিত যে ক্রমে হওয়া উচিত তা হলো অপশান নির্বিশেষ থেকে বিশেষ, সহজ থেকে কঠিন, জানা থেকে অজানা এবং সরল থেকে জটিল। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে নির্বিশেষ থেকে বিশেষ বা জেনারেল টু স্পেসিফিক। পরের যে প্রশ্নটি রয়েছে সেটা হলো সার্ভে মাঙ্কি অ্যান অনলাইন রেফারেন্স টুল নিম্নের কোন বিষয়টি সম্পাদন করতে সাহায্য করে? সার্ভে মাঙ্কি বানায় সার্ভে টেমপ্লেটস। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বিষয়টি গবেষণার নৈতিকতার সঙ্গে সংশ্লিষ্ট নয়? প্রথম রয়েছে অন্যের চিন্তাভাবনাকে নিজের বলে দাবি করা। দ্বিতীয়, গবেষকের রাজনৈতিক মতাদর্শ। তৃতীয়, গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিদের গোপনীয়তা লঙ্ঘন এবং আত্মকুম্ভলক বৃত্তি বা ইংরাজিতে এটা বলতে গেলে সহজ হয় সেটা হলো সেলফ প্লাগারিজম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সেলফ প্লাগারিজম। বা এখানে যদি আমরা দেখতে পাই তাহলে অপশান বিটিকেও সঠিক ধরা যেতে পারে। পরের প্রশ্ন নাম্বার 5, দুটো তালিকা দেওয়া রয়েছে, এই তালিকা দুটি আমাদের মেলাতে হবে। একটা শহরে হাই স্কুলের মিশ্র বর্ণের শিক্ষার্থীদের মধ্যে আলাপ আলোচনা, মাধ্যমিক স্কুলের ছাত্রীদের মধ্যে বুদ্ধি বিকাশের চিত্ররেখা। আচ্ছা, প্রথমটা দেখে নেওয়া যাক। একটি শহুরে হাই স্কুলের মিশ্র বর্ণের পরীক্ষার্থীদের মধ্যে আলাপ আলোচনা, এটাকে আমরা বলি এথিনোগ্রাফিক গবেষণা। তারপরেরটা দেখে নেওয়া যাক, মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের বুদ্ধির বিকাশের রূপরেখা, এটা হয়ে যাবে নাম্বার 1। তারপরেরটা দেখা যাক, নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের উপর বিজ্ঞানের কৃতিত্ব বিষয়ে টেলিগ্রাম প্রোগ্রামের প্রভাব। এটা অবশ্যই একটা এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। এবং প্রান্তিক গোষ্ঠীর সামাজিক মর্যাদার উপর শিক্ষার প্রভাব, এটা হয়ে যাবে এক্সপোস্ট ফ্যাক্টো গবেষণা। চলুন দেখে নেওয়া যায় তাহলে এর সঙ্গে কোনটা ম্যাচ হচ্ছে। এর সঙ্গে 3 ম্যাচ হচ্ছে,
2 এর সাথে বি এর সাথে ম্যাচ হচ্ছে কোনটা? বি এর সাথে ম্যাচ হচ্ছে 1, সি এর সাথে ম্যাচ হচ্ছে 4 এবং ডি এর সঙ্গে ম্যাচ হচ্ছে 2। তাহলে এখানে কোন অপশান এটা দেওয়া রয়েছে দেখে নেওয়া যাক। অপশান বি। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। নাম্বার 6, নিম্নলিখিত কোনগুলির সমবায় গুণগত গবেষণাকে চিহ্নিত করে? রিসার্চ টুল ডিপেন্ডেন্স, রিসার্চার ডিপেন্ডেন্স, কনটেক্সট ফ্রি জেনারেলাইজেশন, কনটেক্সট স্পেসিফিক জেনারেলাইজেশন, মিনিমাল সাইটেশন অফ লিটারেচার। 5টা দেওয়া আছে এবং 4টে অপশান দেওয়া আছে। আচ্ছা, প্রথমে দেখে নেওয়া যাক কী কী বলা রয়েছে। রিসার্চ টুল ডিপেন্ডেন্স, এটা হবে না। রিসার্চ টুলের ওপরে কখনোই গুণগত গবেষণা নির্ভর করে না। রিসার্চার ডিপেন্ডেন্স, এটা অবশ্যই হবে, রিসার্চারের ওপর ডিপেন্ড করবে। কনটেক্সট ফ্রি জেনারেলাইজেশন, এটার ওপরেও নির্ভর করবে না। কনটেক্সট স্পেসিফিক জেনারেলাইজেশন, এইটার ওপরে নির্ভর করবে। এবং মিনিমাল সাইটেশন অফ লিটারেচার, এটার ওপরেও নির্ভর করবে। তাহলে আমাদের 2, 4 এবং 5 এই 3টি অপশান কারেক্ট। তাহলে এই 3টি অপশান কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 7, কমিউনিকেশনের মধ্যে নিহিত বার্তার অর্থকে যেসব প্রতিবন্ধক বিকৃত করে তাদেরকে কি বলা হয়? ইংরেজিটা একটু দেখে নিই। অবস্টাকলস হুইচ ডিস্টর্ট দ্য মিনিং অফ এ মেসেজ ইন আ কমিউনিকেশন আর টার্মিনেটেড অ্যাজ। কী কী রয়েছে? সিমেন্টিক ব্যারিয়ার্স বা শব্দার্থগত প্রতিবন্ধক, ডেফিসিয়েন্ট ব্যারিয়ার্স বা অপূর্ণ প্রতিবন্ধক, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স বা ভাষিক প্রতিবন্ধন, স্ট্রাকচারাল ব্যারিয়ার্স বা কাঠামোগত প্রতিবন্ধক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিমেন্টিক ব্যারিয়ার্স বা শব্দার্থগত প্রতিবন্ধক। পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন 8, কার্যকরী কমিউনিকেশনের জন্য যে কোনো দল বা গোষ্ঠী নিম্নলিখিত যে যুক্তিসম্পন্ন সোপানের সহায়তা নেয় সেগুলো হলো পরপর কোন কোন স্টেপ যাবে? প্রথমে অবশ্যই সংগঠন করতে হবে, আর সংগঠন সবারই প্রথম রয়েছে। নেক্সট রয়েছে বাদানুবাদ, তারপরে আলোচনা কথাবার্তা করতে হবে, তারপরে নিয়ম ঠিক করতে হবে, প্রদর্শন, তারপরে উপসংহার। তাহলে এখানে অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট। পরের প্রশ্ন দেখে নিই। মূল সঙ্গীত সৃষ্টি ও তাতে সুর দিয়ে বাণীবদ্ধ করে সুরক্ষিত রাখার প্রক্রিয়া যার আওতায় পড়ে তাকে বলা হয়, এটা আমরা কম বেশি যারা ইউটিউবের সঙ্গে পরিচিত এবং টেলিগ্রাম এর সাথে পরিচিত আমরা প্রত্যেকেই জানি, এটাকে বলা হয় কপিরাইট। নেক্সট রয়েছে সমাজের বিভিন্ন সংস্কৃতির মানুষ একে অপরের কাছ থেকে শিক্ষা নিয়ে একই সঙ্গে বেড়ে ওঠার যে পরিবেশ সৃষ্টি করে সেই পরিবেশকে বলা হয় একটি ড্যাশ পরিবেশ। যেহেতু বিভিন্ন সংস্কৃতির মানুষ একই সাথে শিক্ষা নিয়ে, প্রত্যেকেই যেহেতু মানুষ এবং একই সঙ্গে শিক্ষা নিয়ে গড়ে উঠছে, তাকে বলা হয় ইন্টারকালচারাল, অর্থাৎ অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 11, এখানে কি বলা হয়েছে? এখানেও দুটি তালিকা দেওয়া হয়েছে এবং তালিকার মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। প্রথমেই দেওয়া রয়েছে যেটা সাহসী সাংবাদিকতা। সাহসী সাংবাদিকতা, এটার সঙ্গে যুক্ত হচ্ছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। দ্বিতীয় রয়েছে 1878 থেকে ভারতের জাতীয় সংবাদপত্র। 1878-এ আমরা প্রত্যেকে জানি দ্য হিন্দু ফেমাস সংবাদপত্র, সেটা চালু হয়। তারপরে দেখুন কি রয়েছে, সত্য বিদ্যমান থাকুক, এটা দ্য টাইমস অফ ইন্ডিয়ার ট্যাগলাইন। এবং জনগণের সংসদ সর্বদাই অধিবেশনে, এটা দ্য স্টেটমেন্টের ট্যাগলাইন। তাহলে এখানে কোনটা ম্যাচ করছে? অপশান বিটা ম্যাচ করছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 12, স্বয়ং ভারত সংগ্রামের মক প্ল্যাটফর্মের প্রাথমিক উদ্দেশ্য কী? দেশের দুর্বলতম সুবিধা বঞ্চিত ছাত্র গোষ্ঠী সহ সকলের কাছে উৎকৃষ্টতম শিক্ষা ও শিখন সম্পদ পৌঁছে দেওয়া। এবং নাম্বার 2-তে দেওয়া রয়েছে শিক্ষার 3টি মুখ্য উদ্দেশ্য, যথা অ্যাক্সেস, ইকুইটি অ্যান্ড কোয়ালিটিকে সম্পাদন না করা। স্বয়মের কোনটা উদ্দেশ্য? সম্পাদন এখানে ভালো করে খেয়াল রাখতে হবে, কোয়েশ্চেন করার সময় সম্পাদন না করা লেখা আছে। স্বয়মের উদ্দেশ্য ছিল সম্পাদন করা, তাহলে এখানে শুধুমাত্র অপশান 1টাই ঠিক হবে, অপশান বিটা হয়ে যাবে ভুল। নেক্সট রয়েছে আবার দুটো তালিকা দেওয়া রয়েছে, তালিকা 1 অ্যান্ড তালিকা 2। তালিকা 1-এ রয়েছে ই লার্নিং প্ল্যাটফর্মের নাম এবং তালিকা 2-তে রয়েছে ই লার্নিং রিসোর্সের নাম। এখান থেকে সিলেক্ট করে
বলতে হবে। চলুন দেখে নেওয়া যাক কী দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে দীক্ষা। দীক্ষা কি? দীক্ষা হচ্ছে একটা বিদ্যাদান করার একটা প্ল্যাটফর্ম, তাহলে এখানে হয়ে গেল বিদ্যাদান। নেক্সট কি রয়েছে? স্বয়ং। স্বয়ং কি? মকের মাধ্যমে একটা অনলাইন প্ল্যাটফর্ম। তারপর রয়েছে স্বয়ংপ্রভা। স্বয়ংপ্রভা হচ্ছে সম্প্রচার নির্ভর পঠন পাঠনের বিষয়বস্তু, একটা নিউজ পেপার মতো। নেক্সট রয়েছে ই পাঠশালা। ই পাঠশালা কি? এটা হচ্ছে গ্রেডেড লার্নিং বিষয়বস্তু। তাহলে এর মধ্যে কোন অপশানটি ম্যাচ করছে? দেখুন অপশান ডি যেটা, সেটা ম্যাচ করছে। অর্থাৎ এই কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক, কোয়েশ্চেন নাম্বার 14। নিচের কোনটি বিদ্যায়তনের শিক্ষাগত পরিবেশের সর্বাধিক উত্তরণ ঘটায়? সবথেকে বেশি উত্তরণ কোনটা ঘটাবে? প্রথম যেটা রয়েছে এনগেজিং পেডাগগি, ফর্মেটিভ ইভলিউশন, কেরিয়ার কাউন্সিলিং, আর লাস্টের যেটা রয়েছে সেটা হচ্ছে সাউন্ড এথিক্যাল গ্রাউন্ডিং। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ফর্মেটিভ ইভ্যালুয়েশন। নেক্সট রয়েছে তালিকা 1 এবং তালিকা 2 এর সঙ্গে সামঞ্জস্য বিধান। কি রয়েছে? প্রথম দেখুন, মূর্ত থেকে বিমূর্ত ভাবনার অভিমুখে চলন। মূর্ত থেকে বিমূর্তর দিকে চলন। কোয়েশ্চেন নাম্বার 15 পড়ছি আমরা। তাহলে মূর্ত থেকে বিমূর্তের দিকে চলন, এটা কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে নাম্বার 3, একাডেমিক। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে দেখুন, ব্যক্তিসত্তার অস্তিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রক্রিয়া। ব্যক্তিসত্তার অস্তিত্ব মানে এটাকে আমরা সোশ্যালাইজেশন বলি। তাহলে সোশ্যাল হয়ে গেল প্রতিরোধী এবং মোকাবিলা করার দক্ষতা প্রদর্শন, এটা হয়ে যাবে কগনিটিভ। এবং ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্ব দান, এটা হয়ে যাবে ইমোশনাল। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। পরের প্রশ্ন চলুন দেখে নেওয়া যাক কী রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 16। এখানে কি বলা রয়েছে? একটা ফার্ম রয়েছে যাতে 2 বছরের 2010 এবং 2011 সালের বার্ষিক ব্যয় টাকার অঙ্কে উল্লেখ করা হয়েছে। 2011 সালে নিম্নলিখিত কোন দুটি বিভাগ একই শতাংশে বৃদ্ধি দেখাচ্ছে? কোন দুটিতে শতাংশ হিসেবে একই বৃদ্ধি হবে সেটা দেখাতে হবে। প্রথমে রয়েছে র মেটেরিয়াল, তারপর রয়েছে পাওয়ার অ্যান্ড ফুয়েল, স্যালারি অ্যান্ড ওয়েজ, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, অ্যাডভার্টাইজিং আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে কয়েকটা অপশান দেওয়া আছে, 4টে। আমরা দেখতে শুরু করব। আচ্ছা, প্রথম অপশান যেটা রয়েছে সেটা রয়েছে র মেটেরিয়াল অ্যান্ড স্যালারি অ্যান্ড ওয়েজ। আমরা প্রথমে র মেটেরিয়ালের ক্যালকুলেট করব। আচ্ছা, র মেটেরিয়াল 2010-এ ছিল 5200 আর 2011-তে হয়েছে 6240। তাহলে 6240 থেকে যদি আমরা 5200 বাদ দিই তাহলে আমরা কত পাচ্ছি? 6240 মাইনাস 5200, আমরা পেয়ে যাচ্ছি 1040। তাহলে এটার হলো চেঞ্জ। আর র মেটেরিয়ালে 2010-এ কত ছিল? ডিভাইডেড বাই 5200 ইন্টু 100। তাহলে এটাকে পার্সেন্টেজে করলে কত হচ্ছে? 0 0 ক্যান্সেল, এই 0 ক্যান্সেল। এখানে পড়ে থাকছে 52 ইন্টু 104 2 দিয়ে, তাহলে এটা হলো 20%। তাহলে ফার্স্ট এই ক্ষেত্রে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 20%। তাহলে এর জন্য আমরা পেলাম 20% প্রথমটার জন্য। আচ্ছা, দ্বিতীয়টা দেখি, পাওয়ার অ্যান্ড ফুয়েল। এটা হচ্ছে 9450। একইভাবে প্রত্যেকটা স্টেপ আপনাদের বের করতে হবে। 9450 মাইনাস 7000 করলে হয়ে যাচ্ছে 2450 ডিভাইডেড বাই 7000 ইন্টু 100। তাহলে এখানে কত পাওয়া যাচ্ছে? 245 আর এদিকে 70। তাহলে এখানে আমরা পাচ্ছি সেকেন্ড কেসে 15%। তাহলে এক্ষেত্রে প্রথমটা কত হয়েছিল? প্রথমটা হয়েছিল 20%, সেকেন্ডটা হলো 15%। তাহলে এই দুটো
মিলল না। নেক্সট দেখব স্যালারি অ্যান্ড ওয়েজ। এখানে কতটা চেঞ্জ হচ্ছে, 12,600 মাইনাস 9,000, তার মানে হচ্ছে 3,600 ডিভাইডেড বাই 9,000 ইন্টু 100, 30। এখানে কত হচ্ছে, 10,000। তাহলে এটার থার্ড কেসে এটার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 40%। থার্ড কেসে হচ্ছে 40%। আচ্ছা, ফোর্থ কেসে আমরা দেখি 20,000 আর 20,500, তাহলে এখানে 25,000, তাহলে এখানে ডিফারেন্স হচ্ছে 5,000। 5,000 বাই 20,000 ইন্টু 100, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 25। এখানে আমরা পাচ্ছি নেক্সট কেসে 25%। আচ্ছা, প্রথমটা আমাদের ছিল 20, তারপরেরটা ছিল আমাদের 15, তারপরেরটা ছিল 40, এটা হলো 25। একটাও এখনও ম্যাচ হয়নি। এটা একটু লেন্দি প্রসেস, এটা একটু টাইম টেকিং। পরীক্ষার সময় যে সমস্ত প্রবলেমগুলো একটু টাইম টেকিং হবে সেগুলোকে আপনারা লাস্টের দিকে করার চেষ্টা করবেন। তারপরেরটা দেখে নেবো অ্যাডভার্টাইজিংয়েরটা। এটা হলো 4,500 ডিফারেন্স করলে 19,500 থেকে 15,000 ডিভাইডেড বাই 15,000 ইন্টু 100, এটাতে আমরা পাচ্ছি 30। এখন এটা ম্যাচ করলো না, তাহলে এটা হচ্ছে 30%। নেক্সট আমরা দেখব কোনটা হচ্ছে লাস্ট, যেটা হচ্ছে সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। 22,000 থেকে 26,400 বাদ, তাহলে 26,400 থেকে 22,000 বাদ, তাহলে 4,400 আমরা পাচ্ছি, এবং ডিভাইডেড বাই 22,000 ইন্টু 100, 11 দিয়ে কাটবো 20। দেখুন, এটা লাস্ট যেটা রিসার্চ আর ডেভেলপমেন্ট সেটাতেও আমরা 20 পাচ্ছি, এবং প্রথমে র মেটেরিয়াল যেটা সেটাতেও 20% পেয়েছিলাম। তাহলে এখানে কার ক্ষেত্রে সব থেকে 20% দুটোর ক্ষেত্রে একই হচ্ছে, তাহলে র মেটেরিয়াল অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এবার আমরা দেখে নেব কোন অপশানটা কারেক্ট হবে। তাহলে র মেটেরিয়াল অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে অপশান ডিতে, তাহলে এখানে অপশান ডি হলো কারেক্ট আনসার। চলে আসব পরবর্তী প্রশ্নতে। একটি মহাবিদ্যালয়ে 5 বছরের জন্য পুরুষ এবং মহিলা শিক্ষার্থীর অনুপাতটি নিম্নলিখিত রেখাচিত্রে চিত্রিত করা হয়েছে। 2009 সালে মহিলা শিক্ষার্থীদের সংখ্যা দ্বিগুণ হলে 2009 সালে পুরুষ শিক্ষার্থীদের সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রথমে দেখে নিই যে 2008 সালে পুরুষ শিক্ষার্থীদের সংখ্যা কত। প্রশ্ন অনুযায়ী এখানে 2008 সালে পুরুষ শিক্ষার্থীদের সাথে মহিলা শিক্ষার্থীদের যে অনুপাত সেটা রয়েছে 2.5, এবং 2009 সালে এই অনুপাতটি রয়েছে 3, অর্থাৎ অনুপাতের পরিবর্তন হয়েছে 0.5। ধরে নিচ্ছি 2008 সালে পুরুষ শিক্ষার্থীদের সংখ্যা ছিল m, এবং 2008 সালে মহিলা শিক্ষার্থীদের সংখ্যা ছিল f। তাহলে প্রশ্ন অনুযায়ী m/f এটা হয়ে যাবে 2.5 2008 সালে। এবার আমি ধরছি যে 2009 সালে পুরুষ শিক্ষার্থীদের সংখ্যা স্মল m পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে 2009 সালে আগে ছিল ক্যাপিটাল M, এবার স্মল m পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তার মানে 2009 সালে পুরুষ শিক্ষার্থীদের সংখ্যা হয়ে যাবে ক্যাপিটাল M প্লাস স্মল m, এবং বলা হয়েছে মহিলা শিক্ষার্থীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে, অর্থাৎ মহিলা শিক্ষার্থীদের সংখ্যা ছিল f, এখন হয়েছে 2f। দ্বিগুণ হয়েছে মানে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা ইকুয়ালস টু হয়ে গেল 3। এবার এই যে সমীকরণটা আমরা পেয়েছি সেই সমীকরণটাকে আমাদের সমাধান করতে হবে। এটাকে আমরা লিখতে পারি m/2f প্লাস স্মল m/2f ইকুয়ালস টু 3। m/f এর মান আমরা এখান থেকে পেয়ে যাব, m/f এর মান হচ্ছে 2.5, তাহলে এখান থেকে পাচ্ছি এটা 2.5, আর এখানে একটা 2 আছে, তাহলে 2.5/2 প্লাস স্মল m/2
2f ইকুয়ালস টু 3। এটা আমরা পেলাম। তাহলে কি ইকুয়েশন পেলাম? 2.5/2, 2.5 মানে 5/2, তাহলে 5/2 ডিভাইডেড বাই 2, তাহলে এটাকে আমরা লিখতে পারি 5/2 ডিভাইডেড বাই 2 মানে 5/4 প্লাস স্মল m বাই 2f ইকুয়ালস টু 3। এটা তাহলে m বাই 2f কত হবে? 3 মাইনাস 5/4, 4, 12 মাইনাস 5, তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি 7/4। তাহলে এটা পেয়ে গেলাম 7/4 m/2f এর মান। আর আমরা আগে থেকেই জানতাম যে m/f হচ্ছে 2.5, যেটা আমি প্রথমেই এই সমীকরণটা লিখেছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি f ইকুয়ালস টু হলো m/2.5, মানে 2.5 মানে তো 5-এর 2, তার মানে এটা হয়ে যাচ্ছে 2m/5, এটা হচ্ছে f এর মান। এবার এই সমীকরণটিতে f এর জায়গায় আমি এই মানটা বসিয়ে দেবো। তাহলে কি পাবো? m/2 ইন্টু 2m/5 ইকুয়ালস টু 7/4। তাহলে এই সমীকরণটিকে আমরা লিখতে পারি 5m/4 ক্যাপিটাল M ইকুয়ালস টু 7/4। তাহলে এখানেও 4, এখানেও 4, 4 4 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকলো? স্মল m বাই ক্যাপিটাল M ইকুয়াল টু 7/5। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পেলাম, সেটা হচ্ছে স্মল m বাই ক্যাপিটাল M ইকুয়ালস টু 7/5। তাহলে শতাংশতে অর্থাৎ শতকরায় বার করতে গেলে কি করতে হবে? এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করতে হলে 7/5 ইন্টু 100, তাহলে 140। তাহলে উত্তর হয়ে যাবে 140। এবার আমরা দেখে নেব কোন অপশানটির মধ্যে 140 রয়েছে। অপশান সি, অপশান সি এর মধ্যে 140 রয়েছে। তাহলে অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। চলুন দেখে নেওয়া যাক পরের প্রশ্নতে কি বলা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 18। 18 নম্বর প্রশ্নটা দেখে নিই। দুটি বিবৃতি দেওয়া হয়েছে, একটি চিহ্নিত হয়েছে মন্তব্য এবং অপরটি যুক্তি হিসেবে অ্যাসারশন রিজনিংয়ের কোয়েশ্চেন এটা। মন্তব্য 1-এ লেখা আছে ডেটা অ্যাকুইজিশন হলো সিগন্যালের নমুনায়ন প্রক্রিয়া যা বাস্তব পৃথিবীর ভৌত শর্তাদি পরিমাপ করে এবং উৎপন্ন নমুনাগুলির ডিজিটাল সংখ্যায় রূপান্তরিত করে, যা একটি কম্পিউটার দ্বারা পরিচালিত হতে পারে। যুক্তিতে দেওয়া রয়েছে ডেটা অ্যাকুইজিশন হলো আমাদের চারপাশের বিশ্ব থেকে ডেটা সংগ্রহ করে ডিজিটাল করার প্রক্রিয়া, যাতে সেই ডেটা কম্পিউটারের প্রদর্শন, বিশ্লেষণ এবং সংরক্ষিত করা যায়। অর্থাৎ এখানে ডেটা অ্যাকুইজিশন নিয়ে বলা হয়েছে, এটা হলো সিগন্যালের নমুনায়ন প্রক্রিয়া যা পৃথিবীর শর্তাদি পরিমাপ করে। এবং এখানে কি বলা রয়েছে? ডেটা অ্যাকুইজিশন হলো আমাদের চারপাশের বিশ্ব থেকে ডেটা সংগ্রহ করে ডিজিটাল করার প্রক্রিয়া। অর্থাৎ এখানে এ এবং আর দুটোই ঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। অপশান সি হয়ে যাবে কারেক্ট অপশান। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। এটা একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন। P/Q আর Q/R ইকুয়ালস টু 4:3 আর R/S তিনটে অনুপাত এখানে দেওয়া হয়েছে। ইউ হলো এসের 50% বেশি, তাহলে পি আর ইউ এর অনুপাত বার করতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া রয়েছে? P/Q সমান 1:2। আচ্ছা, Q/R ইকুয়ালস টু 4:3। আর দেওয়া রয়েছে R/S ইকুয়ালস টু 4:5। আচ্ছা, এখানে দেখুন আর এর জন্য রয়েছে 3 আর এখানে আর এর জন্য রয়েছে 4। তাহলে আমরা এই যে থার্ড যেটা পেয়েছি, এই থার্ডটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 12:15। এখানে 3 আছে, তাহলে এটাকে 12 নিয়ে যেতে গেলে আমাদের 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে আমরা পেয়ে যাব 16:12। এখানে কিউ কত পেয়েছি? 16, কিন্তু এখানে দেওয়া আছে 2, তাহলে 2টাকে 16 করতে হলে আমাদের 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 8:16। তাহলে এক কথায় P/Q/R/S এদের অনুপাত আমরা পেয়ে যাচ্ছি 8:16:12:15, এটা পেয়ে যাচ্ছি।
এবার কি বলা রয়েছে, ইউ হলো এসের থেকে 50% বেশি। তাহলে ইউ কত হবে, এসের মান যদি এখানে আমরা 15 ধরে নিই, তার থেকেও 50% বেশি, অর্থাৎ 15 প্লাস 15 ইন্টু 50/100। তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি 15 প্লাস 7.5। তাহলে এখানে আমরা কত পেয়ে যাচ্ছি, 22.5, এটা পেয়ে যাচ্ছি ইউ। এবার বলা হয়েছে পি আর ইউ এর অনুপাত। তাহলে পি যদি 8 হয় তাহলে ইউ আমরা পাচ্ছি 22.5। দুদিকে যদি 10 দিয়ে আমরা মাল্টিপ্লাই করি তাহলে 80:225। সিক্সটিন 5 দিয়ে যদি কাটি 16:45। তাহলে এখানে উত্তর আমাদের দাঁড়াচ্ছে 16:45। এবার দেখে নেব কোন অপশানটিতে রয়েছে। অপশান ডি 16:45 হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার 20। তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 মেলাতে হবে। কি কি দেওয়া রয়েছে দেখুন। কোয়ালিটেটিভ ডেটা, কোয়ালিটেটিভ ডেটা কোনটি হবে, বিবরণ ভিত্তিক ডেটা কোয়ালিটেটিভ। আচ্ছা, নেক্সট কি দেওয়া আছে দেখি। নেক্সট যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ান্টিটেটিভ ডেটা হবে যেটা হচ্ছে গণনাযোগ্য বা মাপযোগ্য। নেক্সট যেটা রয়েছে ডিসক্রিট ডেটা। ডিসক্রিট ডেটা হচ্ছে সংখ্যা যা গোনা যায়, ডিসক্রিট আলাদা আলাদা করে গোনা যায়। আর কন্টিনিউয়াস ডেটা হচ্ছে ডেটা ভ্যালুকে ইন্টারভ্যালে রাখা যায়। তাহলে এই 4টি অপশানই স্যাটিসফাই করছে কোনটাতে, এই 4টি অপশানই স্যাটিসফাই করছে অপশান সি। তাহলে অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক আনসার। পরের প্রশ্ন দেখে যাওয়া যাক। নিচের বিন্যাসটি থেকে লুপ্ত ক্রমটি নির্দেশ করুন। কোনটা লুপ্ত ক্রম সেটা বার করতে হবে। চলুন এখানের সিমিলারিটিসগুলো দেখি। এখানে দেখুন প্রথমটা 5 রয়েছে আর এখানে রয়েছে 3। তাহলে 5-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো 25, আর 3-এর যদি স্কোয়ার মানে সেই সংখ্যাটাকে সেই সংখ্যাটা দিয়েই গুণ, তাহলে 3-এর স্কোয়ার করলে আমরা পাবো 9। তাহলে 25 প্লাস 9 যদি আমরা করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি 34। আবার এখানে দেখুন 9-এর স্কোয়ার অর্থাৎ 9 ইন্টু 9 যদি করি আমরা পাচ্ছি 81, আর 3-এর স্কোয়ার মানে 3 ইন্টু 3 যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি 9। তাহলে 81 প্লাস 9 আমরা পাচ্ছি 90। তাহলে একইভাবে আমরা থার্ডটাতেও করব। 5-এর স্কোয়ার, 5-এর যদি স্কোয়ার করি তাহলে আমরা এখানে পাচ্ছি 25, আর 1-এর যদি স্কোয়ার করি তাহলে পাচ্ছি 1। তাহলে 25 প্লাস 1 যদি করি তাহলে আমরা পাচ্ছি 26। তাহলে এখানে সঠিক অপশান হবে অপশান এ 26। চলুন দেখে নেওয়া যাক পরের কোয়েশ্চেন। কোনো একটি কোডে মেনশন লেখা রয়েছে, এভাবে আরেকটি নাম দেওয়া যাচ্ছে এটা। তাহলে প্যাটার্ন যদি লেখা থাকে তাহলে প্যাটার্নটার কোড কি হবে এটা জানতে চাওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক প্যাটার্নের কোড কী হবে। আচ্ছা, এটা করার জন্য আগে ABCD পরপর করে লিখে নিতে হবে। আচ্ছা, এবার দেখে নেওয়া যান এম এর জন্য এখানে এসছে এল, তার মানে এম এর জন্য এসেছে তার আগেরটা। তাহলে প্যাটার্ন PA, তাহলে পি এর জন্য কোনটা আসবে তার আগেরটা, অর্থাৎ স্টার্টিং লেটার হবে ও দিয়ে শুরু। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হয় অপশান সি কারেক্ট হতে পারে, তাহলে অপশান ডি কারেক্ট হতে পারে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক এই দুটোর মধ্যে কোনটা হবে। এখানে একটু ভালো করে খেয়াল করলে দেখুন এখানে রয়েছে ON আর এখানে রয়েছে NO, মানে লেটার দুটো রিভার্স হয়ে গেছে। তাই এখানে দেখুন এখানে রয়েছে RN, তাহলে এটাকে যদি রিভার্স করে দিই তাহলে হয়ে যাবে NR। তাহলে এখানে অপশান সিটা হয়ে যাবে কারেক্ট অপশান। চলুন পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। নিম্নে রেখাচিত্রে প্রশ্নবোধক চিহ্নটি কোন সংখ্যা দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। চলুন দেখে নিই এটা কিভাবে করা যায়। 3 তারপরে রয়েছে 4, তাহলে ডিফারেন্স কত রয়েছে 1-এর, 1 ইনক্রিজ হয়েছে, তাহলে 4
এদিকেও আসবে, 1 ইনক্রিজ হবে, অর্থাৎ হয়ে যাবে 5। এটার কারেক্ট অপশন হবে অপশান ডি। তারপরেরটা দেখে নিই। নিম্নলিখিত বিকল্প থেকে রেখাচিত্রের অনুক্ত সংখ্যাটি নির্ণয় করুন। এখানে একটি কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, এই কোয়েশ্চেন মার্ক যুক্ত জায়গায় কি হবে সেটা আপনাদের ক্যালকুলেট করতে হবে। আচ্ছা দেখুন, এখানে রয়েছে 8, এখানে 27, 64। আচ্ছা 8কে আমরা লিখতে পারি 2 এর কিউব, 27কে আমরা লিখতে পারি 3 এর কিউব। 2 এর কিউব মানে যেমন 2 এর স্কোয়ার মানে মাথায় 2 থাকলে আমরা দুবার গুণ করি, সেরকম কিউব মানে হচ্ছে 3বার গুণ করা। 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8। সেরকম একইভাবে 3 এর কিউব মানে 3কে 3বার গুণ করা, যেমন 3 ইন্টু 3 ইন্টু 3 মানে 3 3কে 9 আর 3 27। সেরকম একইভাবে এটা হয়ে যাচ্ছে 4 কিউব, এটা হয়ে যাচ্ছে 5 কিউব, আর এটা হয়ে যাচ্ছে 6 কিউব। তাহলে অবশ্যই এই সংখ্যাটি হয়ে যাবে 7 কিউব। এবার আমাদের দেখে নিতে হবে 7 ইন্টু 7 ইন্টু 7 কত। আচ্ছা 7 ইন্টু 7 হয় আমরা 49 প্রত্যেকে জানি, আর 49-এর সঙ্গে আমাদের তাহলে 7টা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 49 ইন্টু 7 যদি করি তাহলে আমরা পাচ্ছি 343। তাহলে এখানে আনসার হয়ে যাচ্ছে অপশান সি, 343। নেক্সট কোয়েশ্চেন 25। নিম্নলিখিত শব্দসমূহের মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা? এটা একই ধরনের কোয়েশ্চেন, কোনটা অন্যদের থেকে আলাদা জানাতে হবে। ইউ এ ভি বি ডাব্লিউ সি একইভাবে আমরা করব। এ বি সি ডি ই এফ জি এইচ, এটা আপনাদের পরপর আবার লিখে নিতে হবে খাতায়। এরকম আপনারা রাফ শিটে একবার লিখে রাখবেন, তাহলেই কিন্তু যথেষ্ট সহজে আপনারা করতে পারবেন। আচ্ছা ইউ এর পরে রয়েছে এ, তাহলে ইউ এখানে, তারপর এ। আচ্ছা ভি এর পরে দেখুন ঠিক তার পরেরটাই এলো, ভি এর পরে হয়ে গেল বি। আচ্ছা তারপরে এলো ডাব্লিউ, তারপরেরটা হলো সি। আচ্ছা এটা ঠিক আছে, সরি। এবার দেখব তারপরেরটা সি। সি এর পরে আমরা পাচ্ছি এইচ, সি এখানে, তারপরে আমরা পাচ্ছি এইচ। আই এর পরে আমরা পাচ্ছি ডি। আচ্ছা আর কিন্তু ডি থেকে স্টার্ট হলো না, স্টার্ট হয়ে গেল আই থেকে, উল্টো রিভার্সে গেল। তাহলে এইটা আমাদের ম্যাচ করছে না। বাকি দুটো যদি আপনারা চেক করেন একইভাবে দেখতে পারবেন এর সঙ্গে সেই অর্ডারটা ম্যাচ করে যাচ্ছে। সরি, তাহলে এখানে আমাদের কারেক্ট অপশন হয়ে গেল অপশন বি। প্রথম পার্টে আমরা এই 25টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। আমরা পার্ট 2 নিয়ে আসবো এই 2023-এর জেনারেল পেপারের, এবং পার্ট 2 থেকে আমরা বাকি যে 26 থেকে 50টা কোয়েশ্চেন আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে যারা সেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন শেয়ার করতে আপনারা ভুলবেন না। এবং বিএড সংক্রান্ত, টেট সংক্রান্ত, সিটেট সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য এবং বিএডের স্টাডি মেটেরিয়াল, লার্নিং ডিজাইন, টিচিং লার্নিং এইডস ইত্যাদি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে যুক্ত হতে পারেন। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি নিচে দিয়ে দেবো, আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে এই ভিডিওটির পার্ট 2 নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।